আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে কুমিল্লা বোর্ডের বায়োলজির দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। কুমিল্লা বোর্ড 2023। তো প্রথম কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করো। এখানে বলছে যে নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক। তো এখানে তোমাকে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি তোমার অ্যামাইলোলাইটিক, আরেকটা হচ্ছে কি তোমার কি প্রোটিওলাইটিক, আরেকটা হচ্ছে কি তোমার কি লাইপোলাইটিক, আরেকটা হচ্ছে লাইপোলাইটিক। দেখো, অ্যামাইলোলাইটিক মানে কি? যারা শর্করা জাতীয় খাবার পরিপাক করে তাদেরকে আমরা কি বলি? অ্যামাইলোলাইটিক। যারা শর্করা জাতীয়, যেমন ভাত, রুটি, তারপর হচ্ছে কি চিনি, যারা অ্যামাইলোলাইটিক। আমিষ জাতীয় খাবার যারা পরিপাক, আর যারা স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় খাবার যারা পরিপাক করে তাদেরকে আমরা কি বলি? লাইপোলাইটিক। তিনটা সংজ্ঞা অবশ্যই তোমাদের জানতে হবে। অ্যামাইলোলাইটিক মানে কি? যারা শর্করা জাতীয় খাবার পরিপাক করে। প্রোটিওলাইটিক মানে কি? যারা আমিষ জাতীয় খাবার পরিপাক করে। আর লাইপোলাইটিক মানে হচ্ছে কি? যারা স্নেহ জাতীয় খাবার পরিপাক করে। তো এখানে কোয়েশনে আছে অ্যামাইলোলাইটিক এনজাইম কোনটি, মানে নিচের কোন এনজাইমটি শর্করা পরিপাক করে। তো এখানে শর্করা পরিপাক করে শুধুমাত্র হচ্ছে কি তোমার কি মল্টেস হচ্ছে কি তোমার কি শর্করা পরিপাক করে। তাহলে শর্করা এই মল্টেসটাকে আমরা কি বলি? অ্যামাইলোলাইটিক। তারপরে লাইপোলাইটিক হচ্ছে কি তোমার কি লাইপেজ হচ্ছে কি তোমার কি লাইপোলাইটিক। ট্রিপসিন প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে, তাই এদেরকে আমরা কি বলি? প্রোটিওলাইটিক এনজাইম। এখন তোমাদেরকে যেটা জানতে হবে, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এগুলো হচ্ছে কি তোমার কি প্রোটিন জাতীয় কি করে? খাবার পরিপাক করে। এখন তোমাদেরকে জানতে হবে যে মুখের মধ্যে কি কি এনজাইম আছে যেগুলো হচ্ছে কি তোমার কি অ্যামাইলোলাইটিক। তারপর হচ্ছে কি পাকস্থলিতে কোনো অ্যামাইলোলাইটিক এনজাইম পাওয়া যায় না। ক্ষুদ্রান্ত এবং অগ্নাশয়ে কি কি অ্যামাইলোলাইটিক এনজাইম আছে সেগুলো তোমাদের জানতে হবে। যেমন দেখো, আমাদের মুখে বা লালা গ্রন্থিতে নর্মালি চিন্তা করো, মুখে শুধুমাত্র শর্করা পরিপাক হয়। তাহলে শর্করা পরিপাকের দুইটা এনজাইম মানে অ্যামাইলোলাইটিক দুইটা এনজাইম পাওয়া যায়। দুইটা এনজাইমকে আমরা মনে রাখি টম দিই। ট মানে হচ্ছে কি টায়ালিন, আর ম মানে হচ্ছে কি তোমার কি মল্টেস। একটা হচ্ছে কি তোমার কি টায়ালিন, আরেকটা হচ্ছে কি তোমার কি মল্টেস। তো এখানে তো কিন্তু তোমাকে স্পেসিফিক উল্লেখ করে নাই যে অ্যামাইলোলাইটিক এনজাইম কার, মুখের নাকি ক্ষুদ্রান্তের নাকি অগ্নাশয়ের নাকি অন্য কিছু। তো এখানে যেহেতু স্পেসিফিক উল্লেখ করে নাই, তার মানে তোমাকে শুধুমাত্র ফাইন্ড আউট করতে হবে কোনটা হচ্ছে কি তোমার কি অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে মুখের অ্যামাইলোলাইটিক এনজাইম দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে কি থায়ালিন আর একটা হচ্ছে কি তোমার কি যে মানবদেহের কোন গ্রন্থিতে কাফার সেল পাওয়া যায়। এখন কাফার সেল জিনিসটা কি? এই যে মনোসাইট যেটা আছে আমাদের লোহিত রক্ত শ্বেতরক্ত কণিকার একটা প্রকার হচ্ছে কি তোমার কি মনোসাইট। এই মনোসাইটটা যখন রক্তে বাহিত হয়ে আকারে যখন একটু বড় হয়, তখন সেই মনোসাইটটাকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ বলি। কি বলি? মনোসাইটটাকে আমরা বলতেছি কি ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা যখন তোমার যকৃতে অবস্থান করে তখন তাকে কি বলা হয়? কাফার সেল। এই ম্যাক্রোফেজের কাজ হচ্ছে কি তোমার কি ফেগোসাইটোসিস করা। কি করা? সে ফেগোসাইটোসিস প্রক্রিয়া কি করবে? তোমার জীবাণু ভক্ষণ করবে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সে কী করে? তোমার জীবাণু ভক্ষণ করে। তাহলে এই ম্যাক্রোফেজটা যখন তোমার যকৃতে অবস্থান করে তখন তাকে কী বলা হয়? কাফার সেল। আবার যখন সে মস্তিষ্কে অবস্থান করবে, তখন তাকে বলা হয় মাইক্রোগ্লিয়া বলা হয়। কি বলা হয়? মাইক্রোগ্লিয়া। তো যদি বলা হয় মস্তিষ্কের ম্যাক্রোফেজকে কি বলা হয়, তখন আনসার হবে কি তোমার কি মাইক্রোগ্লিয়া। যদি এটা ফুসফুসে অবস্থান করে, ফুসফুস মানে লাংস, যদি এটা ফুসফুসে অবস্থান করে তখন সেটাকে বলা হয় কি অ্যালভিউলার ম্যাক্রোফেজ। কি বলা হয়? অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তাহলে বিভিন্ন অবস্থানে তার নামটা কি হয়? তোমার চেঞ্জ হয়। তাহলে এই মনোসাইটটা যখন একটু আকারে বড় হয় 5 থেকে 10 গুণ, তখন সেটাকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা যখন যকৃতে অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলি? কাফার সেল। আর সেই ম্যাক্রোফেজটা যখন তোমার মস্তিষ্কে অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলি? মাইক্রোগ্লিয়া। যখন ফুসফুসে অবস্থান করে তখন তাকে আমরা কি বলি? অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তারপরে আসো 3 নম্বর কোশ্চেনটার দিকে। তাহলে এটার আনসার হচ্ছে কি তোমার কি যকৃত। 3 নম্বর কোশ্চেনটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি,
যেমন এখানে বলছে যে নিচের কোন আয়ন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? তো রক্ত জমাট বাঁধতে যারা সহায়তা করে তাদেরকে আমরা কি বলি? ক্লটিং ফ্যাক্টর বলি। কি বলি? ক্লটিং ফ্যাক্টর। রক্ত জমাট বাঁধতে যারা সাহায্য করে তাদেরকে আমরা কি বলি? ক্লটিং ফ্যাক্টর। তাহলে টোটাল ক্লটিং ফ্যাক্টর আছে তোমার হচ্ছে কয়টা? 13টি। টোটাল ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার কি 4টি। গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কয়টা? 4টি। এই 4টি ফ্যাক্টরকে আমরা নর্মালি মনে রাখি, তোমরা সবাই মনে রাখো, একদম জাতীয় একটা ছন্দ, সেটা হচ্ছে ফুল পরে টুপ করে। তোমরা সবাই এটা মনে রাখো, হয়তোবা অনেকেই অনেকভাবে মনে রাখতে পারো। ফুল পরে টুপ করে। তাহলে ফুল মানে হচ্ছে কি তোমার কি? ফাইব্রিনোজেন। ফুল মানে কি? ফাইব্রিনোজেন। আর পরে মানে হচ্ছে কি তোমার কি? প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন। আর টুপ মানে হচ্ছে কি তোমার কি? থ্রম্বোপ্লাস্টিন। টুপ মানে হচ্ছে কি তোমার কি? থ্রম্বোপ্লাস্টিন। আর করে মানে হচ্ছে কি তোমার কি? ক্যালসিয়াম। তাহলে এখন দেখো টোটাল ক্লটিং ফ্যাক্টর আছে তোমার 13টা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার কি? 4টা। এর মধ্যে একটা হচ্ছে কি তোমার কি? ক্যালসিয়াম। তাহলে কোন আয়নটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আনসার হবে কি তোমার কি? ক্যালসিয়াম। এছাড়াও আর কি কি আছে? ফাইব্রিনোজেন আছে, প্রোথ্রম্বিন আছে, থ্রম্বোপ্লাস্টিন আছে। বাকিগুলোও কি করবা তোমরা জানার চেষ্টা করবা। তারপরে আসো 4 নম্বর কোয়েশ্চন। এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন যে মানবদেহের কোন অংশটি বা সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ কি করে তোমার ক্ষরণ করে? তাহলে আমরা জানি লোহিত রক্তকণিকা, টোটাল রক্তকণিকা 3 ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আরেকটা হচ্ছে কি তোমার কি? অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে কি? এটা হিমোগ্লোবিন যুক্ত। কি যুক্ত? হিমোগ্লোবিন যুক্ত। এবং সে কি পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে। তো লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে কি পরিবহন করা? অক্সিজেন পরিবহন করা। এবং লিম্ফোসাইট যেটা, সেটা হচ্ছে কি তোমার কি? অ্যান্টিবডি তৈরি করে। কি তৈরি করে? প্রত্যেকটা কণিকার কি আছে? কিছু স্পেশাল ক্রাইটেরিয়াস। অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে। এখন যদি বলা হয় কোন লিম্ফোসাইট, তাহলে সেক্ষেত্রে আনসার হবে অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে কি তোমার কি? বি লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। তাহলে এই যে 4টা অপশান, এই 4টা অপশান কী করতে হবে তোমাকে? একটু বিস্তারিত জানতে হবে। তাহলে দেখো লোহিত রক্তকণিকার মেইন কাজ হচ্ছে কি? এটা হিমোগ্লোবিন যুক্ত রক্তকণিকা এবং সেটা কি পরিবহন করে? তোমার অক্সিজেন পরিবহন করে। আরেকটা শ্বেত রক্তকণিকার একটা পার্ট হচ্ছে কি তোমার কি? লিম্ফোসাইট, যেটা কি করে? তোমার অ্যান্টিবডি তৈরি করে। তার মানে কি? রোগ জীবাণুর বিরুদ্ধে কি করে? সে তার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। আর অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে কি? তোমার রক্ত জমাট বাঁধতে কি করে? সে সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবং একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, সেটার নাম হচ্ছে কি তোমার কি? এই সেরাটোনিনটা কি করে? তোমার এই সেরাটোনিন রাসায়নিক বা সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কে? এই অনুচক্রিকা। এই সেরাটোনিনটা কি করে? তোমার রক্তনালীর কি ঘটায়? তোমার সংকুচন ঘটায়। তাহলে রক্তনালীর সংকুচনে কে সাহায্য করে? রক্তনালীর সংকুচনে সাহায্য করে কোন উপাদানটা? সেরাটোনিন। সেই সেরাটোনিন নিঃসরণ করে কোন রক্তকণিকা? আনসার হবে কি তোমার কি? অনুচক্রিকা। তারপরে আসো শ্বেত রক্তকণিকার আরেকটা টাইপস হচ্ছে কি তোমার কি? মনোসাইট। মনোসাইট শ্বেত রক্তকণিকার 2টা অংশ হচ্ছে কি তোমার কি? ফেগোসাইটোসিস করে। একটা হচ্ছে কি মনোসাইট, আরেকটা হচ্ছে কি তোমার কি? নিউট্রোফিল। মনোসাইট, আরেকটা হচ্ছে নিউট্রোফিল। এই 2টাই মূলত কি করে? তোমার ফেগোসাইটোসিস করে। তাহলে কোন 2টা শ্বেত রক্তকণিকা তোমার ফেগোসাইটোসিস করে? তাহলে আনসার হবে কি তোমার কি? নিউট্রোফিল, আরেকটা হচ্ছে কি তোমার কি? মনোসাইট। তো এখানে আমাদের কোশ্চেনের আনসার ছিল যে সেরাটোনিন। কোশ্চেনটা ছিল সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ কে ক্ষরণ করে? তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে কে? অনুচক্রিকা। আরেকটা আছে হচ্ছে কি তোমার কি? বেসোফিল। বেসোফিল হচ্ছে কি তোমার কি? হিস্টামিন এবং হচ্ছে কি হেপারিন নামক হচ্ছে কি 2টা রাসায়নিক পদার্থ কি করে? ক্ষরণ করে। যদি বলা হয় হেপারিন এবং হিস্টামিন কে ক্ষরণ করে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি? বেসোফিল। আর যদি বলা হয় তোমার সেরাটোনিন কে ক্ষরণ করে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি? তোমার অনুচক্রিকা। তারপরে আসো 5 নাম্বার কোয়েশ্চন। আমরা জানি বিএমআই হচ্ছে কি? স্থূলতা। স্থূলতা হচ্ছে কি তোমার কি? আদর্শ অনুযায়ী
20% বা তার বেশি যদি আমাদের দেহে যদি মেদ জমা হয় তখন সেটাকে আমরা কি বলি, এই স্থূলতা বলি। এখন এই স্থূলতাকে একটা হচ্ছে কি মান দ্বারা আমরা কি করি, একটা স্থূলতার একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে কি তোমার কি BMI, বডি মাস ইন্ডেক্স। এটা দেখে আমরা বলতে পারি, মানে এই BMI এর মান দেখে আমরা বলতে পারি কোনটা নর্মাল ওজন, কোনটা অতিরিক্ত ওজন, কোনটা স্থূলতার প্রথম স্তর, কোনটা দ্বিতীয় স্তর এবং হচ্ছে কি তোমার কি কোনটা তৃতীয় স্তর। কিন্তু এখানে টোটাল আমাদের বইয়ে মান দেওয়া আছে 5টা। একটা হচ্ছে নর্মাল ওজন, নর্মাল ওয়েট, আন্ডার ওয়েট, তারপর হচ্ছে ওভার ওয়েট, ওবিসিটি 1, ওবিসিটি 2 আর হচ্ছে কি ওবিসিটি 3। তো আমরা নর্মালি যদি মানগুলো দেখি, নর্মাল ওয়েটের মান হচ্ছে কি এটা, নর্মাল ওজনের মান হচ্ছে নর্মাল নর্মাল যেটা সেটা হচ্ছে কি 18.5 থেকে 24.99। আর অতিরিক্ত হচ্ছে তোমার যেটা অতিরিক্ত সেটা হচ্ছে BMI-এর অতিরিক্ত যে মানটা সেটা 25 থেকে 29.99। আর স্থূলতার যে প্রথম স্তর, যেটা স্থূলতার প্রথম স্তর সেটা হচ্ছে কি তোমার কি 30 থেকে 34.99। তারপর এটা হচ্ছে কি তোমার কি দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে কি তোমার কি 35 থেকে 39.99। আর একটা যদি মানটা যদি তোমার কি হয় 40+ হয়, যদি 40+ হয় যদি মানটা, তাহলে সেটা ইন্ডিকেট করে কি স্থূলতার তৃতীয় স্তর। তাহলে এখানে বলছে যে অতিরিক্ত ওজন ইন্ডিকেট করে কোনটা, তাহলে অতিরিক্ত ওজন হবে কি তোমার কি 25 থেকে 29.99। আর 18.5 থেকে 24.99 BMI যারা আছে তারা হচ্ছে কি তোমার কি নর্মাল, এবং মানটা যদি 18.5 থেকে যদি তোমার কম হয় তাহলে সেটা হচ্ছে কি তোমার কি ওই আন্ডার ওয়েট বলা হয় আর কি, কম ওজন। এবং এটাকে আমরা বের করি নর্মালি হচ্ছে কি BMI এর সূত্রটা হচ্ছে দেহের ওজন দেহের ওজনটা আমরা কি নিব, কেজিতে নিব, কেজি। দেহের ওজনটা আমরা কি নিব, কেজিতে। আর হাইটটা আমরা কি নিব, আমাদের যে উচ্চতাটা আছে সেটা হচ্ছে কি তোমার কি ফিটটাকে মিটারে কনভার্ট করে সেটা কী করবো আমরা স্কোয়ার করবো। তাহলে দেহের ওজন এটাকে মানটা নিব আমরা কেজিতে, আর আমরা নর্মালি উচ্চতাটাকে চিন্তা করি আমরা হচ্ছে কি ফিটে। এই ফিটটাকে আমরা মিটারে কনভার্ট করে সেটার বর্গ দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেই মানটা দেখবো কোন রেঞ্জের ভিতরে আছে। যে রেঞ্জের ভিতরে যেটা থাকবে সেটাই হচ্ছে কি ব্যক্তির ওজন। অতিরিক্ত থাকলে যদি মানটা যদি 25 থেকে 29.99-এর যদি মাঝে হয় তাহলে সেটা ইন্ডিকেট করবে কি অতিরিক্ত ওজন। তাহলে 5 নাম্বারটা আমাদের শেষ হলো। এরপরে হচ্ছে কি তোমার 6 নাম্বার কোয়েশ্চন। এখানে দেখো, এখানে বলছে সাদা লেগহর্ন, সাদা ওয়াইনডট জাতের মধ্যে যদি সংকরায়ন করা হয় তাহলে F1 বংশধর সবাই কি হবে তোমার সাদা বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। এবং তোমরা জানো মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কী কী আছে, প্রকট এপিস্টেসিস, তারপর হচ্ছে কি তোমার কি পরিপূরক জিন, আরেকটা হচ্ছে কি তোমার কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে যখনই তুমি দেখবা যে সাদা লেগহর্ন আর কি আছে তোমার সাদা ওয়াইনডট, তোমাকে বুঝে নিতে হবে সেটা কি প্রকট এপিস্টেসিস। তাহলে প্রকট সাদা লেগহর্ন এবং সাদা যদি ওয়াইনডট থাকে তাহলে সেটা হচ্ছে কি তোমার কি প্রকট এপিস্টেসিস। যদি সন্ধ্যামালতি যদি থাকে, সন্ধ্যামালতি লাল ফুল সাদা ফুল, তখন সেটা ইন্ডিকেট করবে কি অসম্পূর্ণ প্রকটতা। তারপর হচ্ছে কি যদি মিষ্টি মটর থাকে, দুইটা হচ্ছে কি একটা পুং আর একটা হচ্ছে কি তোমার স্ত্রী, যদি মিষ্টি মটর থাকে, যদি মিষ্টি মটর থাকে, মিষ্টি মটর মানে সাদা মিষ্টি মটর, তা তোমাকে ধরে নিতে হবে সেটা কি পরিপূরক জিন। আর সমপ্রকটতা যেটা সেটা হচ্ছে কি তোমার কি আন্দালুসিয়ান মুরগ মুরগি, যদি আন্দালুসিয়ান যদি মুরগ মুরগি থাকে আন্দালুসিয়ান, তখন তুমি বুঝবা সেটা কি সমপ্রকটতা। তো এখান থেকে দুই টাইপের কোয়েশ্চেন আসে যে কোনটা কোন সূত্রটা ইন্ডিকেট করে এবং তাদের অনুপাতটা কত। যেমন অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে কি তোমার মেন্ডেলের প্রথম সূত্র, সমপ্রকটতা এটাও হচ্ছে কি তোমার কি মেন্ডেলের প্রথম সূত্র, এবং তাদের অনুপাত হচ্ছে কি 1:2:2 হচ্ছে কি তোমার কি 1। আর সমপ্রকটতার অনুপাত হচ্ছে কি 1:2:1। আর পরিপূরক জিনের অনুপাত হচ্ছে কি 9:7। এবং প্রকট এপিস্টেসিসের অনুপাত হচ্ছে কি তোমার কি 13:3। আমরা যখন F1 জেনারেশনের দুইটার মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো তখন আমরা একটা F2 জেনারেশনের একটা অনুপাত পাবো, আর সেটাই হচ্ছে কি তোমার কি 13:3। তো যখন সাদা লেগহর্ন এবং সাদা ওয়াইনডট থাকবে তখন সেটা বোঝাচ্ছে কি প্রকট এপিস্টেসিস। সন্ধ্যামালতি থাকলে বুঝতে হবে সেটা কি অসম্পূর্ণ প্রকটতা, আর আন্দালুসিয়ান মুরগ মুরগি থাকলে সেটা বুঝতে হবে কি সমপ্রকটতা, আর পরিপূরক জিন হচ্ছে কি মিষ্টি মটর সাদা মটর যেগুলো আছে ওগুলো থাকলে বুঝবা কি এটা। আর এখান থেকে অনুপাত যেগুলো আছে অনুপাতগুলো আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট।
এরপর আসো 7 নম্বর যে কোয়েশ্চেনটা, দেখো 7 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু আমাদের শেষ। যে এখানে বলছে হচ্ছে কি যে আমরা সাদা লেগহর্ন সাদা ওয়াইন রোড যেটা পাইলাম, এই সাদা লেগহর্ন ওয়াইন রোডের অনুপাতটা কত আমরা জানি 13:3। আর এটা হচ্ছে কি তোমার কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে কি, নর্মালি তোমরা এভাবে পড়বা না 9:3:3:1 মনে থাকবে না, 93:31 এভাবে মনে রাখবা। আর প্রকট মেন্ডেলের যে ব্যতিক্রম যেগুলো আছে এটা হচ্ছে কি ব্যতিক্রম, কারণ এই অনুপাতের সাথে মিলতেছে না এবং সংজ্ঞাগত কিছু পার্থক্য আছে। তারপর এটাও হচ্ছে কি তোমার কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত। যেমন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং পরিপূরক জিন দুইটারই অনুপাত কত 9:7। আর প্রথম সূত্রের যে ব্যতিক্রমটা সবগুলোর অনুপাত হচ্ছে কি 1:2:1। শুধুমাত্র লিথাল জিন যেটা আছে সেটার অনুপাতটা হচ্ছে কি তোমার কি 2:1। তাহলে যদি বলা হয় যে প্রকট এপিসিসি যেটা আছে সেটার অনুপাতটা কত হবে তোমার 13:3। তারপরে আসো 8 নম্বর কোয়েশ্চেন। এখানে কি বলছে দেখো, সপ্তম অধ্যায় থেকে কোয়েশ্চেনটা আসছে, চলন এবং অঙ্গ চালনা। এখানে বলছে কোরটিকা, মানবদেহের যে হিউম্যান বডির যে টোটাল হাড্ডি আছে এই হাড্ডিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে কি উপাঙ্গীয়। হাত এবং পায়ের মধ্যে যে হাড্ডিগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি উপাঙ্গীয় কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কাল আছে টোটাল 80টা আর উপাঙ্গীয় কঙ্কাল আছে টোটাল হচ্ছে কি তোমার 126। এখন এখানে বলছে শুধুমাত্র কি কোরটিকার হাড্ডি। টোটাল কোরটি মানে কি, এই যে মাথার মধ্যে যে হাড্ডিগুলো পাওয়া যায় মুখ সহ সেটাকে আমরা কি বলি কোরটি। যদি চিন্তা করো কোরটি, এই কোরটির টোটাল হাড্ডি আছে হচ্ছে তোমার কয়টা, এই কোরটির টোটাল হাড্ডি আছে 29টা। তাহলে কোরটির হাড্ডি আছে 29টা। আর এই কোরটিকে আবার 3টা ভাগে কি করা যায় ভাগ করা যায়, মূলত 4টা। একটা হচ্ছে কি তোমার কি কোরটিকা, একটা হচ্ছে কি তোমার কি মুখমণ্ডলীয়, আরেকটা হচ্ছে কি তোমার কি কর্ণাস্থি, মানে কানের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি কর্ণাস্থি। আরেকটা হচ্ছে কি তোমার কি হাই ওয়েট, জিহ্বার নিচে একটা কি থাকে ছোট অস্থি থাকে সেটাকে আমরা কি বলি হাই ওয়েট। এখন এই কোরটিকার টোটাল হাড্ডি হচ্ছে কি 29টা। এই 29টা হাড্ডিকে 4টা শ্রেণীতে কি করা যায় ডিভাইডেড করা যায়। তো কোরটির টোটাল হাড্ডি হচ্ছে কি তোমার কি 8টা, মুখমণ্ডলীয় টোটাল হাড্ডি হচ্ছে কি তোমার কি 14টা, কর্ণাস্থি হচ্ছে টোটাল কটা 6টা, আর হাইওয়েড হচ্ছে কি তোমার কি 1টা। যদি তুমি যোগ করো তাহলে পাবা কত 29। তাহলে কোরটিকার টোটাল হাড্ডি এখানে চাইছে কোরটিকা। আরটা মনে রাখবা ছোটো মরিচে জাল বেশি মানটাও কি থাকে একটু বেশি থাকে। যদি পরীক্ষা হলে যদি বলে কোরটি ছোট জিনিস তাহলে মানটাও কি থাকবে একটু বেশি থাকবে। আর হচ্ছে যেটা কোরটিকা একটু লম্বা ল্যাটার কত দিক থেকে সেই একটু বড়, এজন্য মানটাও কি থাকবে একটু ছোট থাকবে। কোরটিকা বললে আনসার হবে কি 8 আর কোরটি বললে আনসার হবে কত 29। এটা দিকে একটু খেয়াল রাখবো। তো এখানে কোরটিকার হাড্ডি হচ্ছে কি 8, মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে কি তোমার কি 14, আর যদি কোরটি বলা হয় কোরটির হাড্ডি হচ্ছে কি তোমার কি 29, আর পথে হচ্ছে কি 25। পথে হচ্ছে কি তোমার কি পিঞ্জর, মানে কি এটা আমরা তো পুরোটা পড়াইনি, পড়াইলে তোমরা বুঝতে পারবা। বক্ষ পিঞ্জর আছে একটা আছে পার্ট আছে, তাহলে বক্ষ পিঞ্জরের টোটাল হাড্ডি হচ্ছে কি তোমার কি 25। আমরা নর্মালি মনে রাখি পথে 25 আর পথে হচ্ছে কি তোমার কি পিঞ্জর বক্ষ পিঞ্জর। তাহলে 8 নম্বরও আমাদের শেষ। তারপরে আসো 9 নম্বর কোয়েশ্চেনটার দিকে যদি তুমি একটু লক্ষ্য করো, এখানে দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে কি শামুক আরটা হচ্ছে কি তোমার কি বলে এটাকে সমুদ্র তারা। তো এখানে দেখো এখানে বলছে যে উদ্দীপকের চিত্র এর দ্বারা কোন পর্বকে ইন্ডিকেট করে, শামুক তারপরে হচ্ছে কি তোমার কি ঝিনুক, এগুলো থাকলে তোমাকে বুঝতে পারে কোন ধরনের পর্ব। এটা হচ্ছে কি তোমার কি মলাস্কা পর্ব। প্রাণী জগতে টোটাল পর্ব আছে হচ্ছে কি তোমার কি টোটাল পর্ব হচ্ছে কি 33টা। টোটাল পর্ব হচ্ছে 33টা, এর মধ্যে মেজর পর্ব হচ্ছে কি তোমার কি 9টা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর হচ্ছে কি তোমার কি কর্ডাটা। এর মধ্যে শামুক এবং ঝিনুক যেগুলো থাকবে সবগুলো কোন পর্বের অন্তর্গত মলাস্কা। কারণ কি এই সমস্ত প্রাণীর কি পাওয়া যায় তার রেতি জিব্বা পাওয়া যায়, কি পাওয়া যায় করাতের মতো একটা কি পাওয়া যায় রেতি জিব্বা পাওয়া যায়। তারপরে চ্যাপ্টা কৃমি যেগুলো আছে চ্যাপ্টা কৃমি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার কি প্লাটিহেলমিনথিস। তারপর হচ্ছে কি কেঁচু বা যুগ যেগুলো আছে কেঁচু বা যুগ এগুলো হচ্ছে কি তোমার কি অ্যানিলিডার অন্তর্গত। আর হচ্ছে কি তোমার কি আর্থ্রোপোডা, বিভিন্ন ধরনের সন্ধি বিশিষ্ট যে প্রাণীগুলো আছে সন্ধিযুক্ত যে প্রাণীগুলো আছে, যেমন হচ্ছে তোমার মশা, তারপর হচ্ছে কি মৌমাছি, তারপর হচ্ছে কি মাকড়সা, সন্ধি বিশিষ্ট ঘাসফড়িং, সন্ধিযুক্ত যে প্রাণীগুলো আছে তাদেরকে আমরা কি বলি আর্থ্রোপোডা। এবং প্রাণী জগতের বৃহত্তম পর্ব বলা হয় কোনটাকে
বৃহত্তম পর্ব বলা হয় কি আর্থ্রোপোডাকে, এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব বলা হয় কাকে, এই মলাস্কাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে বোঝাচ্ছে হচ্ছে কি এ দ্বারা কোন পর্বকে ইন্ডিকেট করে আমরা জানি সেটা কি মলাস্কা। তারপরে হচ্ছে কি এমসিকিউ আনসারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে যে 4টা অপশানে কী করবা, তোমরা ব্যাখ্যা জানার চেষ্টা করবা। তাহলে এক দিলে 4টা পাখি মেরে ফেললা। তাহলে একটা শুধুমাত্র ওই এমসিকিউ পড়লে যে তোমাদের কমন পড়বে জিনিসটা এরকম না। বোর্ড এমসিকিউ সলিউশন করা সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে কি 4টা অপশানের কী করতে হবে, স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কী করতে হবে তোমার জানা থাকতে হবে। তাহলে বোর্ড এমসিকিউ সলিউশন করলে তোমার কমন থাকবে। আর তুমি যদি শুধু আনসার করো এ চিহ্নিত অংশ মলাস্কা, এ চিহ্নিত অংশ মলাস্কা, তোমার কমন নাও পড়তে পারে। আজকে এটা আসছে 23 সালে, 24 সালে ভিন্নটা আসতে পারে, 25 সালে ভিন্নটা আসতে পারে, 26 সালে ডি নাম্বার অপশানটা আসতে পারে। এই জন্য তোমরা কী করবা, প্রত্যেকটা অপশান ব্যাখ্যা সহ কী করবা, জানার চেষ্টা করবা। তো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন 10 নম্বর যে কোয়েশ্চেনটা এখানে বলছে যে উদ্দীপক বি এর বৈশিষ্ট্য কী। আমরা জানি হচ্ছে কি একাইনোডার্মাটা এটা হচ্ছে কি সমুদ্র তারা। এখানে যদি তুমি যদি বৈশিষ্ট্যগুলোর দিকে যদি একটু লক্ষ্য করো, এরা হচ্ছে কি তোমার কি পঞ্চ অরীয় প্রতিসম। পঞ্চ অরীয় মানে কি একে 5টা সমান অংশে কী করা যায়, তোমার ভাগ করা যায়। তুমি যদি ছবিটার দিকে যদি একটু লক্ষ্য করো, একটু দেখো, যেমন এটা যদি কেন্দ্র হয়, আমি যদি এই যে একটা সমান অংশে ভাগ, তারপর হচ্ছে কি তোমার কি 2টা 3টা 4টা, এই 1 2 3 4 5 কোনো একটা প্রাণীকে যদি সমান 5টা ভাগে যদি ভাগ করা যায় তখন সেটাকে আমরা কি বলি পঞ্চ অরীয় প্রতিসম। তাহলে একাইনোডার্মাটা এই যে বোঝা যাচ্ছে এটা কী ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, পঞ্চ অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তারপরে আসো 2 নাম্বার, তোমরা একটু বইটা ওপেন করে দেখবা এদের রক্ত সংবহন তন্ত্র কি অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র কি অনুপস্থিত। এইটার পরিবর্তে 2টা সংবহন তন্ত্র পাওয়া যায়, একটা হচ্ছে কি হিমাল আর একটা হচ্ছে কি তোমার কি পেরিহিমাল। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, তবে আরেকটা পরিবহন তন্ত্র আছে সেটা হচ্ছে কি তোমার কি, আরেকটা হচ্ছে কি তোমার কি হিমাল, আরেকটা হচ্ছে কি তোমার কি পেরিহিমাল। আবার এটাও কোয়েশন আসতে পারে পরীক্ষা হলে, হিমাল পেরিহিমাল সংবহন তন্ত্র কাদের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি তোমার কি একাইনোডার্মাটা। আর এদের চলনাঙ্গ হচ্ছে কি তোমার কি নালিকাপথ, এটাও সঠিক। তাহলে 1 এবং হচ্ছে কি তোমার কি 3 সঠিক, 1 এবং কি 3। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও 15টা কোয়েশন আমাদের বাকি আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি এমসিকিউগুলো সুন্দরভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।